নমস্কার, সবাইকে স্বাগত গল্পকথক মৃত্তিকার গল্পের আসরে। আমার গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং পরিচিত সকলের সাথে শেয়ার করতে পারেন। আগামী গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ যে গল্পটা পড়ে শোনাবো তার নাম যত রঙ্গ সংসারে। লিখেছেন সাহিত্যিক গৌতম মুখোপাধ্যায়। শুরু করছি আজকের ছোট গল্প যত রঙ্গ সংসারে। একেই বলে বোধহয় পরিবর্তন। অন্তত নিখিলেশবাবুর তাই মনে হচ্ছে কদিন ধরে। তাঁর দুই বৌমার আচার আচরণের এহেন পরিবর্তন তাকে যার পর নাই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। এ যেন সেই আগে কে বা প্রাণ করিবেক দান। তবে অস্বীকার করার কোনো উপায় নেই, দুই বৌমার এই পরিবর্তিত আচরণ তিনি উপভোগও করছেন বেশ। কিন্তু এ তো শেষের কাহিনী, আগের গল্পটা তো আগে জেনে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ চাকুরে নিখিলেশবাবু অবসর গ্রহণের পর বেশ আরামেই দিন কাটাচ্ছিলেন। স্ত্রী, দুই সফল চাকুরে পুত্র, দুই বৌমা, তিন নাতি নাতনি নিয়ে তার ভরা সংসার। চাকরিতে থাকাকালীন তার কর্মব্যস্ততার কোনো সীমা পরিসীমা ছিল না। সংসারের দিকে নজর দেওয়ার কোনো ফুরসতই ছিল না তার। স্ত্রী কমলা বলতে গেলে একক কৃতিত্বে সংসারের ভার সামলে গেছেন মুখ বুজে দিনের পর দিন, বছরের পর বছর। দোকান বাজার করা থেকে শুরু করে ছেলেদের পড়াশোনা, কাজের লোকেদের দেখভাল করা থেকে সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে তাঁর দৃষ্টি ছিল সজাগ। ফলে নিখিলেশবাবু সারা জীবন শুধু তার চাকরিটুকুই মন দিয়ে করে গেছেন। সাংসারিক ব্যাপারে তিনি ছিলেন পুরোপুরি অজ্ঞ। অবসর গ্রহণের পর তিনি তাঁর রোজকার রুটিন নিজের মনের মতন করেই তৈরি করে নিয়েছেন। ভোর ভোর ঘুম থেকে উঠে ঘন্টা দেড় দুই প্রাতঃভ্রমণ, তারই ফাঁকে পার্কের বেঞ্চে ভোরের সঙ্গীদের সঙ্গে জমিয়ে আড্ডা, বাড়ি ফিরে স্ত্রী কমলার সঙ্গে বসে একসঙ্গে চা খাওয়া। ছেলে বৌমারা ঘুম থেকে ওঠার আগেই তিনি থলি হাতে বেরিয়ে পড়েন বাজারে। ইদানিং বাজার করাটা তার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। চাকরি জীবনে তিনি কিন্তু কোনোদিনই বাজারের পথ মারাননি, সে সময় তার ছিল না। কিন্তু দায়িত্বটা সামলেছে কমলা আর বাড়ির কাজের লোক মিশু। বাজার সেরে বাড়ি ফিরে খবরের কাগজের সঙ্গে আরও এক প্রস্থ চা পর্ব সারেন তিনি। ইতিমধ্যে ছেলেদের অফিসে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। নাতি নাতনিদের রেডি করে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বৌমারাও তখন খুব ব্যস্ত হয়ে পড়ে। কারো দিকে কারো তাকানোর মতো ফুরসত নেই যেন। বাড়িতে তখন যেন একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। বেকার নিখিলেশবাবু পরিস্থিতিটা নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষণ করেন মন দিয়ে। সবাই যে যার মতো বেরিয়ে যাওয়ার পরে বাড়িটা যেন স্তব্ধ হয়ে যায়। দিনের এই সময়টাই তার কাছে বড় দুঃসহ লাগে। কমলা রান্নাঘরে ব্যস্ত থাকে। ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দেওয়ার পরে বৌমারাও যার যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কোনো কোনো দিন এই সময়ে তিনি একটু ঘুমিয়েও নেন। দিনের মধ্যে তার সবচেয়ে ভালো লাগার সময় রাতে ডিনারের সময়টা। ডিনারের টেবিলে সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার মজাটুকু তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। এইভাবেই সুখে দুঃখে নিখিলেশবাবুর দিন কেটে যাচ্ছিল। কিন্তু নিখিলেশবাবুর জন্য বিধাতার মনে অন্যরকম সুর খেলা করছিল। বলা নেই কওয়া নেই, হঠাৎই একদিন কমলা বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারালেন। হাসপাতালের আইসিইউতে 4 দিন ধরে ডাক্তারদের অক্লান্ত প্রচেষ্টাতেও সে জ্ঞান আর ফিরল না। বিনা মেঘে বজ্রপাতের মতো দীর্ঘদিনের জীবন সঙ্গিনী কমলা তাকে ছেড়ে চলে গেলেন। তার এতদিনকার গতে বাঁধা জীবন কেমন যেন এলোমেলো হয়ে গেল।
ছেলে বৌমারা যে যার কাজে ব্যস্ত, নাতি নাতনিরা ব্যস্ত তাদের পড়াশোনা নিয়ে। সংসারে নিখিলেশবাবু নিজেকে কেমন যেন অপাংতেও লাগে। নিঃসঙ্গতা যেন তাকে ক্রমশ গ্রাস করতে থাকে। রাতে খাবার টেবিলে সবার সঙ্গে একসঙ্গে বসা, টুকটাক কথাবার্তা, বলতে গেলে এইটুকুই তার সংসারের সঙ্গে সম্পর্ক। দিনের বাকি সময়টুকু তিনি তার নিজের সঙ্গেই নিজের মতো করে কাটান। খবরের কাগজ, গল্পের বই আর টিভিতেই অবশ্য তার অনেকটা সময় কেটে যায়। এর মধ্যে এক রাতে খাবার টেবিলে ছেলে বৌমাদের উদ্দেশ্যে তিনি বললেন, দেখো, তোমাদের মা চলে যাওয়ার পরে আমি নিজেকে সংসারের থেকে অনেক গুটিয়ে নিয়েছি। তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। যাই হোক, আমি ঠিক করেছি এই বাড়ি সমেত আমার স্থাবর ও অস্থাবর যা সম্পত্তি আছে তা আমি তোমাদের দুই ভাইয়ের নামে লিখে দেব। আমি যা পেনশন পাই তা আমার একার পক্ষে যথেষ্ট। তোমাদের কারোর কিছু বলার আছে? দুই ছেলে দুই বৌমা বেশ অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। মনে মনে সবাই খুশি হলেও বড় ছেলে মুখে একটু দুঃখের ভাব ফুটিয়ে বলল, কেন বাবা, হঠাৎ এমন ভাবনা তোমার মাথায় এলো কেন? ছোট ছেলে একবার নিজের বউয়ের দিকে আর চোখে তাকিয়ে মোলায়েম সুরে বলল, যাক না কটা দিন বাবা, এত তাড়ার কি আছে, ধীরে সুস্থে পরে সব হবে না হয়। দুই বৌমাও একযোগে বলে উঠল, হ্যাঁ বাবা, ওসব কথা এখন থাক। নিখিলেশবাবু বললেন, না, আমি মনস্থির করে নিয়েছি, এ বাড়ির 2 তলা তোমাদের দুই ভাইয়ের নামে লিখে দেব, আর আমার যা টাকা কড়ি আছে তাও তোমাদের দু ভাইয়ের নামে সমান করে ভাগ করে দিয়ে যাব। তোমাদের যার যার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। উকিলবাবুকে আমি বলে রেখেছি, উনি সামনের সপ্তাহে এসে সব ব্যবস্থা পাকা করে দেবেন। তবে একটা কথা, আমি যে ঘরটায় থাকি সেটা 1 তলাতেই। আমৃত্যু আমি ওই ঘরেই থাকব। আমি তোমাদের যে ভাইয়ের ভাগে পড়ব তার সঙ্গে পরে আমি কথা বলে নেব। কথা শেষ করেই চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালেন নিখিলেশবাবু। কাউকে আর কিছু কথা বলার সুযোগ না দিয়ে হাত ধুয়ে নিজের ঘরে চলে গেলেন। ঘরে মিনিট খানেকের স্তব্ধতা। দাদা, তুই তাহলে 1 তলাটা নে, আমি 2 তলাটা নেব। প্রথমে মুখ খুলল অনিমেষ, নিখিলেশবাবুর ছোট ছেলে। বড় ছেলে প্রথমেশ বলল, ঠিক আছে, তুই যদি তাই চাস সেটাই হবে, বাবা আমার কাছেই থাকবে। এরপর কে কার অংশ কেমনভাবে রিমডেলিং করে নেবে, নতুন করে কে কেমন রং করাবে বাড়ির, ইত্যাদি সম্ভাব্য পরিকল্পনায় মেতে উঠল সবাই। বাবা কাকে কত লাখ টাকা করে দেবে, দুই ভাই এবং দুই বউয়ের মধ্যে সেই আনুমানিক অঙ্ক কষতে কষতেও অনেকটা সময় গড়িয়ে গেল। সকালের পার্কের বেঞ্চ, প্রাতঃভ্রমণ শেষ করে সবাই একটু বসেছেন। হঠাৎই বছর 5 আগে রিটায়ার করা পুলিশ অফিসার অশেষবাবু বললেন, কি ব্যাপার নিখিলেশবাবু, আপনাকে বেশ কয়েকদিন ধরে দেখছি বেশ আনমনা লাগছে। মনে হচ্ছে যেন সবসময় কিছু চিন্তা করছেন। আপনি তো আগে এরকম ছিলেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন ভাই, ইদানিং মনটা বিশেষ ভালো যাচ্ছে না। কেন, সংসারে কোনো গন্ডগোল? না, সেরকম কিছু নয়। অশেষবাবু দুধে পুলিশ অফিসার ছিলেন, নিখিলেশবাবুর থেকে বয়সে একটু ছোটই হবেন হয়তো। তাদের এই ভোরের দলের মধ্যে নিখিলেশবাবুর সঙ্গেই তার একটু বেশি ঘনিষ্ঠতা। একে অপরকে ভালোবাসেন, সম্মানও করেন। অশেষবাবুর পুলিশি মন বুঝল নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। নিখিলেশবাবু এখন সবার সামনে বলতে চাইছেন না। তিনি নিখিলেশবাবুর কানের কাছে মুখটা নিয়ে বললেন, দাদা,
সন্ধেবেলায় আমার বাড়ি আসুন না, আজ একটু গল্প করা যাবে। নিখিলেশবাবু সম্মতিসূচক মাথা নাড়লেন। সন্ধে 7টা বাজতে না বাজতেই নিখিলেশবাবু পৌঁছে গেলেন অশেষবাবুর বাড়িতে। গল্পের ছলে অশেষবাবু নিখিলেশবাবুর মনোবেদনার সব কথাই মোটামুটি জেনে ফেললেন। বাড়ি এবং টাকা কড়ি ছেলেদের নামে লিখে দেওয়ার পর থেকেই নাকি যত দিন যাচ্ছে উনি আরও নিঃসঙ্গতার এবং অবহেলার শিকার হয়ে পড়ছেন। সারাদিনে ছেলেরা মুখ তো দেখাই না বাবাকে, এমনকি রাতের খাবার টেবিলেও তারা প্রায় দিনই আগে বা পরে খেতে বসে। বাবাকে যেন এড়িয়েই চলতে চায় তারা। বৌমাদের ব্যবহারও পাল্টে গেছে আগের থেকে। 1 কাপ চা চাইলে 1 ঘন্টা পরে হয়তো দিয়ে যায় এমনভাবে যেন করুণা করছে। সবকিছু তাদের দিয়ে দেওয়ার পরেও ছেলে আর বৌমাদের এই আচরণ তাকে মর্মাহত করে তুলেছে। এই অবহেলা অনাদর তিনি আর বরদাস্ত করতে পারছেন না। জীবনের প্রতি তার আর 1 বিন্দু আগ্রহ নেই। সব কথা শুনে অশেষবাবু বললেন, আরে এটা কোনো সমস্যাই নয়, আপনি কোনো চিন্তা করবেন না দাদা, সব ঠিক হয়ে যাবে। শুধু আমি যা যা বলে দিচ্ছি মন দিয়ে শুনুন। কাল থেকে সেই মতো কাজ শুরু করে দিন, দেখবেন দিন বদল হতে দেরি হবে না। অশেষবাবু সব পরামর্শ শুনে নিখিলেশবাবু বাড়ির দিকে পা বাড়ালেন। দিন 4 পরে একদিন সন্ধ্যাবেলায় নিখিলেশবাবু বড় বৌমাকে তার ঘরে ডাকলেন। বড় বৌমা ঘরে ঢুকতে তিনি বললেন, শোনো বড় বৌমা, কাল তুমি আমার সঙ্গে একটু ব্যাংকে যেতে পারবে? তোমার শাশুড়ির বেশ কিছু গয়নাগাটি আছে, সেগুলো ভল্টে রাখতে যাব। একা যেতে ঠিক সাহস পাচ্ছি না, আর অন্য কাউকে সঙ্গে করে নিয়ে যেতেও ঠিক ভরসা হয় না। তোমাকে আমি বিশ্বাস করি সব থেকে বেশি। আমি জানি তুমি এটা নিজের মধ্যেই গোপন রাখবে, তাই তোমাকে বলা। হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই যাব। গয়নার কথা শুনেই বিগলিত বড় বৌমা। পরের দিন নিজের ঘরে বড় বৌমার সামনে আলমারি খুলে গয়নাগাটি বার করে একটা বড় সড়ো ব্যাগে ভরলেন নিখিলেশবাবু। সীতাহার, মান্তাসা, বালা, বিছে, আরও কত কি। দুজনে ব্যাংকে গিয়ে সেসবই ভল্টে রেখে ফিরে এলেন। কাজের লোক বিশু ছাড়া সে সময় বাড়িতে কেউই ছিল না। ছেলেরা অফিসে আর ছোট বৌমা তার ছেলেকে পৌঁছতে স্কুলে গিয়েছিল। সুতরাং কাজটা সবার অজান্তেই সারা হয়ে গেল নির্বিঘ্নে। বড় বৌমার মনের কোণে শ্বশুর মশাইয়ের জন্য একটা বিশেষ আসন পাতা হয়ে গেল। পরদিন নিখিলেশবাবু একা ব্যাংকে গিয়ে আগের দিনে রেখে যাওয়া সব গয়নাগুলো সবার অজ্ঞাতে আবার নিজের ঘরের আলমারিতে ভরে ফেললেন। এর কিছুদিন পরেই বড় বৌমা একদিন বাপের বাড়ি গেল। নিখিলেশবাবু ছোট বৌমাকে সেদিন ডেকে ঠিক একই কথাগুলো বললেন যে কথাগুলি কয়েকদিন আগে তাঁর বড় বৌমাকে বলেছিল। ছোট বৌমাটি আরও 1 কাঠি ওপরে। নিখিলেশবাবুর তো তেমনই মনে হলো। গয়নার কথা শুনে সে যেন নিজেকে শালঙ্কারা ভেবে ফেলল, এমনই তার দেহভঙ্গিমা। পরদিন তার সামনে নিখিলেশবাবু যখন আলমারি থেকে আগের দিনের মতোই গয়নাগুলো বার করে ব্যাগে ভরছিলেন 1 করে, তখন ছোট বৌমার মুখটি ছিল দেখবার মতো। 2 চোখ দিয়ে যেন হীরের জ্যোতি ঠিকরে বেরোচ্ছিল। আগের দিনের মতোই ব্যাংকের ভল্টে সেসব জমা করে ছোট বৌমাকে সঙ্গে নিয়ে নিখিলেশবাবু যখন ব্যাংকের বাইরে এসে দাঁড়ালেন, ছোট বৌমা বলে উঠল, বাবা তেষ্টা পেয়েছে, একটা কোল্ড ড্রিঙ্ক খাবেন? নিখিলেশবাবু বুঝলেন ওষুধ কাজ করতে শুরু করেছে। মনে মনে অশেষবাবুকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, না ছোট বৌমা, আমি খাবো না। তুমি যদি খেতে চাও তো বলো, আমি তোমায় খাওয়াচ্ছি। ছোট বৌমা বলল, না না, আমি আপনার জন্যই বলছিলাম। তাহলে চলুন বাড়ি গিয়ে আপনাকে শরবত বানিয়ে দেব। যাক, যে কথা দিয়ে এই কাহিনী শুরু হয়েছিল
নিখিলেশবাবু এখন দুই বৌমার সেবা যত্নে পরমানন্দে দিন কাটাচ্ছেন। শ্বশুরমশাইকে কে বেশি ভালোবাসবে অথবা কে বেশি সেবা করবে, দুই বৌমার মধ্যে একটা ঠান্ডা লড়াই তিনি বেশ উপভোগ করে চলেছেন। বৌমাদের সৌজন্যে ছেলেরাও এখন যেন সেই বাবার চরণের সেবা লাগে। শুধু একটা ব্যাপারে মাঝে মাঝে নিখিলেশবাবু চিন্তিত হয়ে পড়েন। তার মৃত্যুর পরে যখন ব্যাংকের ভল্ট খুলে অশেষবাবুর পরামর্শে কেনা ওই ইমিটেশনের গয়নাগুলো বেরোবে, তখন তার শ্রাদ্ধটা কেমনভাবে হবে। শেষ করলাম আজকের গল্প যত রঙ্গ সংসারে। এই গল্পের যে বিষয়বস্তু তা হয়তো আমার আপনার অনেকের সংসারই একই অবস্থা। আরও নানা স্বাদের গল্প শুনতে থাকুন গল্পকথক মৃত্তিকা ইউটিউব চ্যানেল। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন এই কামনা করি।